আসসালামু আলাইকুম। হোম বেরিয়াল এই কবিতাটা আমরা আলোচনা করছিলাম। তো এই কবিতাটার যে মেন ক্যারেক্টারগুলা সেগুলোকে আমরা দেখার চেষ্টা করি। এই যে হোম বেরিয়াল, এখানে আমরা দেখি যে দ্য চাইল্ড, তার মানে হচ্ছে শিশুটি। শিশুটি কাদের জন্য? এটা হচ্ছে ডিসেন্ট, তার মানে তারা মারা গেছে, ঠিক আছে। কাপলস ডেড চাইল্ড, এই দম্পতির মৃত সন্তান। চাইল্ড অফ অ্যামি অ্যান্ড দ্য ম্যান, অ্যামি এবং ওই লোকটার সন্তান হচ্ছে মারা গেছে। ক্যাটালিস্ট ফর দ্য কাপলস কনফ্লিক্ট, তার মানে তাদের যে ঝগড়া বা বিবাদ হচ্ছে, তাদের ভেতরে মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, তার কারণ হচ্ছে দ্য চাইল্ড, তাদের সন্তান। অ্যামি হচ্ছে প্রোটাগনিস্ট, অর্থাৎ গল্পের মূল চরিত্র, বা হচ্ছে গ্রিভিং মাদার, অর্থাৎ যে শিশুটাকে কবর দেওয়া হয়েছে তার মা। তার রিয়াকশনটা কেমন, তার টোনটা কেমন, ইমোশনাল অ্যান্ড হচ্ছে অ্যাঙ্গিউসড আর হচ্ছে ডিস্ট্যান্ট। এর পরিচয় কি? ওয়াইফ অফ দ্য ম্যান, ওই লোকটার স্ত্রী। মর্ন, এর গল্পে তার চরিত্রটা কি? মর্নস হার ডেড চাইল্ড, অর্থাৎ তার মৃত সন্তানের জন্য শোকাহত। আরেকটা ক্যারেক্টার কি আছে? আরেকটা ক্যারেক্টার আছে হচ্ছে দ্য ম্যান। দ্য ম্যান এটা কি? দ্য ম্যান হচ্ছে ওকে, দ্য ম্যান হচ্ছে, এটাও হচ্ছে প্রোটাগনিস্ট, অর্থাৎ হচ্ছে এই হচ্ছে গল্পটার মূল চরিত্র, অর্থাৎ হচ্ছে অ্যামিস হাজব্যান্ড, অ্যামির স্বামী। অলসো গ্রিভিং, অর্থাৎ ওই সন্তানের কবর দেওয়ার সেই তার বাবা। তো এর পার্সোনালিটি কেমন? স্টোইক, প্র্যাকটিক্যাল। তো এ হচ্ছে প্র্যাকটিক্যাল, আর তার স্ত্রী অ্যামি হচ্ছে ইমোশনাল। এটাই হচ্ছে হাজব্যান্ড অফ অ্যামির স্বামী। আর এর চরিত্রটা কি? স্ট্রাগলস টু কানেক্ট উইথ অ্যামিজ গ্রিফ। ওই স্ত্রী, অর্থাৎ তার স্ত্রী, অর্থাৎ অ্যামিকে বুঝতে সে অক্ষম হচ্ছে, অ্যামির সাথে কানেক্ট করতে, অর্থাৎ অ্যামিকে বুঝতে সে অক্ষম হচ্ছে। তো আমরা পরিচয় পর্বটা জানলাম, এবার আমরা কবিতাটা লাইন বাই লাইন আমরা পড়তে পারি। ওকে, তো লাইন বাই লাইন আমরা কবিতাটা পড়ি। হোম বেরিয়াল বাই রবার্ট ফ্রুস্টের লেখা হোম বেরিয়াল। তো এটার আমরা লাইন বাই লাইন পড়ব। প্রথমে আমরা ইংরেজি লাইন, তারপর হচ্ছে বাংলা মিনিং এবং বাংলা এক্সপ্লেনেশনটা পড়ব। তো হি স হার ফ্রম দ্য বটম অফ দ্য স্টেয়ার, অর্থাৎ সে তাকে দেখছে। কাকে দেখছে? সে মানে কি? স্বামী তার স্ত্রীকে দেখছে সিঁড়ির নিচ থেকে। বাংলা এক্সপ্রেশনে কি? স্বামী সিঁড়ির নিচে দাঁড়িয়ে আছে এবং তার স্ত্রীকে দেখছে যে সিঁড়ির উপরের দিকে বা মাঝামাঝির কোনো এক স্থানে রয়েছে। এই লাইনটি দ্বারা কবিটির নাটকীয় আবহ তৈরি করে এবং চরিত্রের শারীরিক অবস্থানের মাধ্যমে তাদের মানসিক দূরত্বকেও ইঙ্গিত করে। অর্থাৎ এটা ইনডাইরেক্টলি, অর্থাৎ সিম্বলিকভাবে তারা যে দূরে অবস্থান করছে, তাদের শারীরিকভাবে তো তারা দূরত্বে অবস্থান করছেই, একইভাবে তারা মানসিকভাবেও তাদের ভেতরে অনেক দূরত্ব তৈরি হয়েছে। দ্বিতীয় লাইন, বিফোর শি স হিম শি ওয়াজ স্টারিং ডাউন। সে, অর্থাৎ তার স্ত্রী, যখন তাকে দেখল, অর্থাৎ তার স্বামীকে দেখার আগেই তার স্ত্রী নিচে নামতে শুরু করেছিল। স্ত্রী তখনও স্বামীকে খেয়াল করেনি বা তার উপস্থিতি সম্পর্কে অবগত ছিল না। সে সিঁড়ির নিচে নামতে উদ্যত হয়েছিল। এটি তাদের মধ্যে যোগাযোগের অভাব এবং স্ত্রীর নিজস্ব চিন্তায় মগ্ন থাকার ইঙ্গিত দেয়। অর্থাৎ তার স্বামী যে নিচে, সেটা সে লক্ষ্য করেনি, সেটা সে দেখেনি। তো এটা তাদের মধ্যে যোগাযোগের অভাব, এটাকে সিম্বলাইজড করে। তারপর লাইন 3, তৃতীয় লাইনে, লুকিং ব্যাক অফ আ শোল্ডার অ্যাট সেম ফেয়ার, অর্থাৎ কাঁধের উপর দিয়ে পেছনে কোনো ভয়ের দিকে তাকিয়ে। অর্থাৎ সে যখন নিচে নামছিল তখন কাঁধের দিকে সে ভয়ে কোনোভাবে তাকায়। তো
স্ত্রী যখন নামছিল তখন সে এমনভাবে পেছনে তাকাচ্ছিল যেন কোনো কিছুতে ভয় পাচ্ছে বা কোনো খারাপ স্মৃতি তাকে তাড়া করছে। এই ভয় তার সন্তানের মৃত্যুর শোক এবং সেই সম্পর্কিত বেদনাদায়ক স্মৃতির প্রতীক। লাইন 4, she took a doubtful step and then undid it. অর্থাৎ সে একটা সন্দিগ্ধ পদক্ষেপ নিল এবং তারপর তা ফিরিয়ে নিল। অর্থাৎ সে মনের অজান্তেই সামনের দিকে পা বাড়াতে না বাড়াতে সেটাকে আবার ফিরিয়ে নিল। তারপর এটা দ্বারা কি বোঝায়? স্ত্রী নিচের দিকে নামার জন্য পা বাড়িয়েও যেন পুরোপুরি নিশ্চিত না হতে পেরে পিছিয়ে গেল। তার এই দ্বিধাগ্রস্ত পদক্ষেপ তার মানসিক দোলাচল এবং সম্ভবত স্বামীর মুখোমুখি হওয়ার বা বর্তমান পরিস্থিতি মোকাবেলা করার ভয়কে প্রকাশ করে। বর্তমান পরিস্থিতি বলতে কি বোঝায়? যে তার স্বামী যে তার সামনে দাঁড়িয়ে সেটা সে যদি লক্ষ্য করে এবং তাদের ভিতরে যে দূরত্বটা তৈরি হচ্ছে, এর ফলে সে একরকম ভাবে পিছিয়ে পড়ল। তো 5 লাইন কি বোঝাচ্ছে? টু রাইজ হারসেলফ অ্যান্ড লুক এগেন হি স্পোক। সে নিজেকে তুলে আবারও তাকানোর জন্য সে অর্থাৎ তার স্বামী বলল। স্ত্রী পুনরায় নিজেকে সামলে নিয়ে সেই ভয়ের উৎসের দিকে তাকালো। অর্থাৎ ভয়ের উৎস কি? তার স্বামী। ঠিক সেই মুহূর্তে স্বামী কথা বলতে শুরু করলেন, যা তাদের মধ্যকার নীরবতা ভাঙে। তো প্রথমে তার স্বামী কথা বললেন এবং প্রত্যক্ষ সংঘাতের সূচনা হয়। অর্থাৎ সরাসরি তাদের ভেতরে যে বোঝাপড়া তার সূচনা হয়। লাইন 6, অ্যাডভান্সিং টুয়ার্ড হার, হোয়াট ইজ ইট ইউ সে? তার দিকে এগিয়ে গিয়ে বলল, তুমি কি দেখছো? তার স্বামী বলল, তুমি কি দেখছো? স্বামী সিঁড়ির দিকে স্ত্রীর দিকে এগিয়ে যেতে যেতে প্রশ্ন করে সে এমন কি দেখছে যা তাকে এতটা ভীত বা বিচলিত করে তুলেছে। স্বামীর এই প্রশ্নে একই সাথে উদ্বেগ এবং হয়তো কিছুটা বিরক্তও প্রকাশ পায়। লাইন 7, ফ্রম দ্য অলওয়েজ ফর আই ওয়ান্ট টু নো। ওখান থেকে সবসময়, কারণ আমি জানতে চাই। অর্থাৎ স্বামী বোঝাতে চায় যে স্ত্রী প্রায়শই সিঁড়ির উপরে ওই নির্দিষ্ট স্থান থেকে বাইরের দিকে তাকিয়ে থাকে এবং সে এর কারণ জানতে আগ্রহী। এই লাইনে স্বামীর অসহায়তা এবং স্ত্রীর আচরণের কারণ না বুঝতে পারার আকুতি প্রকাশ পায়। অর্থাৎ তার স্ত্রী যে কেন বাইরের দিকে এভাবে একই দিকে সবসময় তাকিয়ে থাকে সেটা তার স্বামী আসলে বুঝতে পারে না। Line 8, she turned and snake upon her stag at that. অর্থাৎ সে ঘুরে দাঁড়ালো এবং তার স্কটের উপর ধপ করে বসে পড়ল। স্বামী তার প্রশ্নে স্ত্রী যেন আরও ভেঙে পড়ল। তার মানে স্বামী যে প্রশ্নটা করছে সেটা সে না বুঝতে পেরে সেই প্রশ্ন করছে এবং স্ত্রী যখন বুঝলো যে তার স্বামী তাকে বুঝতে পারছে না, তখন সে আরও ভেঙে পড়ল এবং তার স্কটের উপর ভর দিয়ে সিঁড়িতে বসে পড়ল। এটি তার মানসিক দুর্বলতা এবং স্বামীর প্রশ্নের মুখোমুখি হতে না পারার ইঙ্গিত দেয়। লাইন 9, and her face changed from terrifying to dull. এবং তার মুখ ভীত থেকে বিবর্ণ হয়ে গেল। অর্থাৎ এটার দ্বারা কি বোঝায়? স্ত্রী মুখের অভিব্যক্ত ভয় থেকে পরিবর্তিত হয়ে এক ধরনের নির্লিপ্ততা বা বিষণ্ণতায় ছেয়ে গেল। তার মানে তার মুখে একরকম হতাশার ছাপ তো ছিলও, তারপরে তার স্বামীর মুখোমুখি হওয়ায় সেটা আরও বেশি বিষণ্ণতা বা অ্যাংজাইটিতে পরিণত হলো। এটি নির্দেশ করে যে সে তার আবেগ লুকাতে চাইছে বা স্বামীর কথায় আরও বেশি অন্তর্মুখী হয়ে পড়েছে। তার মানে তার স্বামীর জন্য সে আরও বেশি মানসিকভাবে দুর্বল হয়ে গেছে। লাইন 10, হি said to again time, what is it you see? তার স্বামী আবারও বলল, তুমি কি দেখছো? স্বামী সম্ভবত পরিস্থিতি সামাল দিতে বা স্ত্রীকে স্বাভাবিক করতে পুনরায় একই প্রশ্ন করল, যেন সে স্ত্রীর কাছ থেকে একটি স্পষ্ট উত্তর পায় এবং সেটার জন্য সে অপেক্ষা করে আছে। লাইন 11, mounting until she crowded under him.
অর্থাৎ সিঁড়ি বেয়ে উঠতে উঠতে যতক্ষণ না সে অর্থাৎ তার স্বামী তার স্ত্রী তার স্বামীর নিচে গুটিয়ে গেল। তো বাংলা ব্যাখ্যাটা আসলে কি এই লাইনটার? স্বামী সিঁড়ি বেয়ে স্ত্রীর দিকে এগিয়ে যেতে থাকলো, অর্থাৎ নিচ থেকে উপরের দিকে সিঁড়ির দিকে এগিয়ে যেতে থাকলো এবং তার এই এগিয়ে আসা স্ত্রীর কাছে ভীতিজনক বা চাপ সৃষ্টিকারী বলে মনে হলো। তার মানে যতই তার স্বামী তার দিকে আসছে তার অ্যাংজাইটিটা আরও বেড়ে যাচ্ছে, তার আরও বেশি খারাপ লাগছে। তাই সে আরও সংকুচিত বা গুটিয়ে গেল। অর্থাৎ একদিকে যে গুটিয়ে সুটিয়ে থাকে না, ওইভাবে একদিকে গুটিয়ে আরও বেশি গুটিয়ে বসে গেল। এটি স্বামীর অজান্তেই তার কর্তৃত্বপূর্ণ আচরণ এবং স্ত্রীর অসহায়ত্ব প্রকাশ করে। লাইন 12, I will find out now, you must tell me. অর্থাৎ আমি এখনই খুঁজে বের করব এবং তোমাকে অবশ্যই বলতে হবে প্রিয়। তার মানে তার স্বামী এখনও বুঝতে পারছে না যে তার স্ত্রীর মনে আসলে কী চলছে, কেন তার স্ত্রী এইরূপ আচরণ করছে। স্বামী জোর দিয়ে বলে যে সে স্ত্রীর এই আচরণের কারণ জেনেই ছাড়বে এবং স্ত্রীকে তা জানাতে বাধ্য করে। প্রিয় সম্বোধন করলেও তার কথার মধ্যে এক ধরনের জেদ বা অধিকার বোধ প্রকাশ পায়, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। কবিতার এই অংশে মূলত স্বামী স্ত্রীর মধ্যকার মানসিক দূরত্ব, যোগাযোগের অভাব এবং সন্তানের মৃত্যুতে তাদের ভিন্নধর্মী প্রতিক্রিয়া স্পষ্ট হতে শুরু করে। স্ত্রী যেখানে অতীতের বেদনাদায়ক স্মৃতি নিয়ে বিমর্ষ, স্বামী সেখানে তার এই আচরণের কারণ বুঝতে না পেরে কিছুটা অধৈর্য এবং কর্তৃত্বপরায়ণ হয়ে উঠেছে। কবিতার পরবর্তী অংশে এই দ্বন্দ্ব আরও তীব্র হয়। স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ করে যে সে সন্তানের মৃত্যুতে যথেষ্ট শোক প্রকাশ করেনি, এমনকি কবর খোঁড়ার মতো কঠিন কাজটিও নির্লিপ্তভাবে করেছে। স্বামীর আত্মপক্ষ সমর্থন করার চেষ্টা করে এবং বোঝাতে চায় যে তার শোক প্রকাশের ধরন ভিন্ন, কিন্তু তাদের এই পারস্পরিক দোষারোপ এবং ভুল বোঝাবুঝি তাদের আরও দূরে ঠেলে দেয়। গুরুত্বপূর্ণ দিক সংলাপটা কি? সংলাপটা মূলত শক্তি এবং নাটকীয় সংলাপে নিহত, যা চরিত্রদের মানসিক অবস্থা এবং তাদের মধ্যকার সংঘাতকে জীবন্ত করে তোলে। এখানে কিছু প্রতীক বা সিম্বলাইজড বিষয় আছে, সিম্বল আছে। সেগুলো কি? সেগুলো হচ্ছে সিঁড়ি, জানালা, কবরস্থান। এই সবই গভীর প্রতীকী অর্থে ব্যবহৃত হয়েছে। সিঁড়ি তাদের মধ্যকার দূরত্ব এবং সম্পর্কের উত্থান পতনকে বোঝায়। জানালার বাইরের দিকে বেদনাদায়ক বাস্তবতা, যা হচ্ছে কবর, এর দিকে দৃষ্টি আকর্ষণ করে। শোকের ভিন্নতা, ফ্রোজ দেখিয়েছেন যে চরম মুহূর্তে দুঃখের মানুষ কিভাবে ভিন্ন প্রতিক্রিয়া জানাতে পারে এবং ভিন্নতা কিভাবে সম্পর্কের মধ্যে ফাটল ধরাতে পারে। যোগাযোগহীনতা, তার মানে তাদের দুইজনের শোক প্রকাশের ধরন ভিন্ন। স্বামী স্ত্রী উভয় সমানভাবে ভেঙে পড়েছে, কিন্তু স্ত্রী যে এত বেশি কেন শোক প্রকাশ করছে? কারণ স্বাভাবিকত মেয়েরা ইমোশনাল হয় এবং এই কারণে স্ত্রী যে শোক বেশি প্রকাশ করছে, স্বামী সেটা বুঝতে পারছে না। আবার স্বামী যে শোক কেন প্রকাশ করছে না, স্ত্রী এটা দেখে হতভম্ব এবং সে কারণে তাদের ভেতরে একটা বোঝাপড়ার রূপ দেয়। তো এই কবিতাটা আশা করি বোঝা গেছে, কবিতাটার মূল থিমটা কি সেগুলো বোঝা গেছে। তো ডেসক্রিপশন বক্সটি চেক করো, ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ওখানে জয়েন করে তোমরা এই সমগ্র বিষয় নোট সব কিছু কিন্তু পেয়ে যাবে।